আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচনার বিষয় ভেক্টর টপিক রিভিউ ও সাজেশন। ভেক্টর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা একটু তোমাদের সবার জন্য স্পেশাল, কারণ আমাদের কলেজ লাইফটা শুরু হয় ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার দিয়ে, এবং বেশিরভাগ কলেজেই যেটা করা হয় দেখবা যে প্রায় 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস পর্যন্ত এই ভেক্টর চ্যাপ্টারটাই পড়ানো হয়। যদিও 2 মাস পড়ানোর মতো চ্যাপ্টার এটা না, তারপরও অনেক কলেজেই তোমরা খেয়াল করে দেখবে যে 1.5 থেকে 2 মাস পর্যন্ত এই চ্যাপ্টারটাই পড়ানো হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে টপিক রিভিউ ও সাজেশন, অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারে কী কী টপিক আছে, কোন টপিকগুলো আমার বোর্ড পরীক্ষার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে এমসিকিউ বেশি হয়, কোনগুলো আমার বোর্ড পরীক্ষার জন্য পড়তে হবে বেশি করে, কোনগুলো থেকে আবার অ্যাডমিশনে প্রশ্ন হয়, সে বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। ওকে, তো খেয়াল করে দেখো, ভেক্টর চ্যাপ্টারটাকে আমরা কতগুলো টাইপে কিন্তু ভাগ করতে পারি। তো টোটাল এখানে দেখো টাইপ আছে কতগুলো, 16টা টাইপ আছে মোটামুটি। তো এখন দেখো প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা জাস্ট সংক্ষেপে কিছু কথা বলবো, এবং কোন টাইপটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখব। ফার্স্টেই দেখো যে টাইপটা আছে টাইপ 1, বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয়। তো কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বা কোঅর্ডিনেট সিস্টেমে একটা বিন্দু দেয়া থাকবে, তো ওই বিন্দু থেকে আমার অবস্থান ভেক্টরটা, ওই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। তো টাইপ 1টা থেকে আমার বোর্ডে কোনো প্রশ্ন সেভাবে আসে না অ্যাডমিশনের জন্য। যেখানে এমসিকিউতে অ্যাডমিশন হয় সেখানে কোনো কোনো সময় এই যে বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসে থাকে। ওকে, এরপরে দেখো অবস্থান ভেক্টর থেকে বিন্দু নির্ণয়। তো কোনো একটা ভেক্টর যদি দেয়া থাকে, সাপোজ আমি এখানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে মনে করো একটা ভেক্টর পি দেয়া আছে, পি ভেক্টরটাকে 3i হ্যাট মাইনাস 4j হ্যাট দ্বারা ডিনোট করা হলো। এটা হইতেছে আমার পি ভেক্টর। তো এখন যদি বলা হয় পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, পি ভেক্টর, বা এটাকে আমরা বলতে পারি ওপি ভেক্টর। ওকে, পি ভেক্টর বা ওপি ভেক্টর। ওপি ভেক্টরটা হচ্ছে 3i হ্যাট মাইনাস 4j হ্যাট। এই অবস্থান ভেক্টর থেকে আমার বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে বলে, আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখো। এখানে আই হ্যাটের সহগ হচ্ছে এক্স অর্থাৎ ভুজ, এবং জে হ্যাটের সহগ হচ্ছে কোটি, তাই না, বা ওয়াই যেটা। তাহলে আমি লিখতে পারি 3, -4। তো এভাবে করে আমরা অবস্থান ভেক্টর থেকে বিন্দু ভেক্টর নির্ণয় করি। আবার বিন্দু ভেক্টর যদি এভাবে দেয়া থাকে, আমরা বিন্দু যদি দেয়া থাকে অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি। তো এগুলো থেকে আমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এমসিকিউ যে অ্যাডমিশন টেস্টগুলো হয় সেখানে প্রশ্ন এসে থাকে, খুব রেয়ার এটা। তারপরে দেখো ভেক্টরের মান নির্ণয়, টাইপ 3তে আছে আমাদের ভেক্টরের মান নির্ণয়। তো ভেক্টরের মান নির্ণয় যদি আমরা বলি, যে ফর্মুলাটা কিরকম ছিল, মনে করো কোনো একটা ভেক্টর যদি এ হয়, তাহলে এ ভেক্টরের মান আমরা লিখতে পারি √ax² প্লাস ay² প্লাস az², তাই না? এইভাবে ভেক্টরের মান বের করে। তো খুবই ইজি জিনিস। তো এই ভেক্টরের মান নির্ণয়, এখান থেকে প্রশ্ন সেভাবে হয় না, অ্যাকচুয়ালি এখান থেকে বোর্ডে সেভাবে প্রশ্ন হয় না, বাট তারপরও এগুলো কিন্তু ভেক্টরের একদম বেসিক, এটা জানতেই হবে কীভাবে ভেক্টরের মান নির্ণয় করা হয়। এরপরে আছে টাইপ 4, ভেক্টরের দিক কোসাইন। ভেক্টরের দিক কোসাইন এই টার্মটা অনেকেই হয়তো বুঝে না। দিক কোসাইন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? দিক কোসাইন বলতে বোঝানো হয় যে কোনো একটা ভেক্টর অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করে। এখন প্রশ্ন হবে অনেকের যে অক্ষত্রয়ের সাথে বলতে ভাইয়া কি বুঝাইলেন? অক্ষত্রয়ের সাথে বলতে এখানে বোঝানো হয়েছে কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, তাই তো? এটাই হচ্ছে ভেক্টরের দিক কোসাইন অ্যাকচুয়ালি। তো এটা কিভাবে বের করে সেটা আমরা হয়তো ডিসকাস করব কোনো একটা লেকচারে, যখন আমরা ডিটেলসে পড়বো। খুব সুন্দর একটা সহজ একটা ফর্মুলা আছে, খুব ইজি। এরপরে দেখো দিক কোসাইন থেকেও খুব একটা বেশি প্রশ্ন আসে না বোর্ড পরীক্ষাতে, বাট তারপরও এই জিনিসটা আমার অ্যাডমিশনের জন্য, স্পেশালি অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেসিক জিনিস, এগুলো আমাদের শিখতেই হবে। এগুলো বাদ দেওয়ার টাইপ 1, 2, 3, 4 কোনো টাইপে কিন্তু আমার বাদ দেওয়ার সুযোগ নেই। আমি বলে রাখি, কোনো টাইপই আমরা বাদ দিতে পারবো না, বাট হ্যাঁ, যে টাইপটা আমার বোর্ড পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমি সেইভাবে গুরুত্ব দিয়ে পড়বো, যেটা আমার জন্য কম ইম্পর্টেন্ট সেটাকে আমরা সেইভাবে গুরুত্ব দিব। ওকে, তো এখন দেখো টাইপ 5-এ কি বলা হয়েছে। টাইপ 5-এ আছে হচ্ছে একক ভেক্টর নির্ণয়।
তো একক ভেক্টর নির্ণয়, এই জায়গাটা যদি আমি একটু ইলাবোরেট করি, একক ভেক্টর হচ্ছে দুইভাবে বের করতে বলে, একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর আর একটা হচ্ছে লম্ব একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর বা একক ভেক্টর সেম জিনিস, কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই, একক ভেক্টর পেয়ে যাই। যেমন আমি যদি বলি এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ ইজ ইকুয়াল টু কোনো একটা ভেক্টর, মনে করো এ ভেক্টর, এই ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি বা মডুলাস অফ এ, তাহলে আমি কি পেয়ে যাই, একক ভেক্টর পেয়ে যাই। ঠিক আছে, তো এটা হইতেছে সমান্তরাল একক ভেক্টর। তো এখানে একটা জিনিস, সেটা হইতেছে প্লাস মাইনাস দুইটা দেয়া লাগে। কেন দেয়া লাগে? প্লাস বলতে বোঝানো হয় একই দিকে, মাইনাস বলতে বোঝানো হয় বিপরীত দিকে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা না করে জাস্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করি। তো এটা গেল একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর। আরেকটা জিনিস আছে হচ্ছে লম্ব একক ভেক্টর। তো লম্ব একক ভেক্টর অ্যাকচুয়ালি ভেক্টরের ক্রস গুণের সাথে রিলেটেড, ওটা আমরা একটু পরে দেখব। ওকে, তো এই টপিকটা কিন্তু আমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বোর্ডে এসেছিল সৃজনশীল। সো একক ভেক্টর এই টপিকটা আমরা যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে পড়ব। ওকে, এরপরে দেখো ভেক্টরের যোগ বিয়োগ। ভেক্টরের যোগ বিয়োগ হচ্ছে খুবই বেসিক জিনিস, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, ডিরেক্ট এখান থেকে প্রশ্ন আসবে না, বাট অন্যান্য কিছু প্রশ্ন সলভ করতে গেলে তোমার এই যোগ বিয়োগের কনসেপ্টটা জানতে হবে। সো টাইপ 6 ভেক্টরের যোগ বিয়োগ, এটা কঠিন কিছু না, খুবই ইজি। ওকে, এরপরে দেখো ভেক্টরের ডট গুণ, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, ভেক্টরের ডট গুণ। অ্যান্ড এই ডট গুণে খেয়াল করে দেখো, এখানে ডট গুণ থেকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন ডট গুণ থেকে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমেই আসছে ডিরেক্ট ডট গুণ বা স্কেলার গুণ। দুইটা ভেক্টরকে আমরা ডট গুণন করলে একটা স্কেলার রাশি পাই। দুইটা ভেক্টরকে ডট গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাই, এই জন্য ডট গুণকে আমরা স্কেলার গুণ বলে থাকি। তো খেয়াল করে দেখো, ক্যাটাগরি 1 স্কেলার গুণফল, এটা হচ্ছে কিভাবে বের করে, দুইটা ভেক্টরকে জাস্ট ডট গুণ করবা, আমরা পেয়ে যাব ডট গুণফল বা স্কেলার গুণফল। দুইভাবে করা যেতে পারে, ডট গুণফল বা স্কেলার গুণফল দুইভাবে করা যেতে পারে। আমরা নিশ্চয়ই এটা জানি, ভেক্টর এ ডট ভেক্টর বি, এটা ইজ ইকুয়াল টু আমরা কোণের সাহায্যে করতে পারি এ বি কস থেটা। আবার দুইটা ভেক্টর যদি দেয়া থাকে, এ ভেক্টর এবং বি ভেক্টর এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, আবার বি ভেক্টর বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট, এইভাবে যদি থাকে তাহলে আমরা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এইভাবেও বের করতে পারি। ওকে, এরপরে দেখো ভেক্টরদ্বয় লম্ব হবার শর্ত। ভেক্টরদ্বয় লম্ব হবার শর্ত, এই টপিকটা, এই যে এই ক্যাটাগরিটা আমার যেখানে সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটিতে লম্ব হবার শর্ত, এই কনসেপ্টটা খুব বেশি কাজে লাগে। যেমন দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডট গুণফল কত হবে, 0 হবে। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে ঢাকা ভার্সিটিতে অনেকগুলো এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে। তোমরা যদি ডিইউ কোশ্চেন ব্যাংক সলভ করো তখন তোমরা এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপরে আসো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা হচ্ছে ডট গুণনের একটা ক্যাটাগরি। যেমন এখানে খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে আমি লিখতে পারি কি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা। দ্যাট মিনস ওইখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি থেটা বের করতে পারবো, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো দেখো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। ওকে, এরপরে আসো লম্ব অভিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ নির্ণয়, তো এই টপিকটাও অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ডিইউ অ্যাডমিশন বলো বা যেই অ্যাডমিশনগুলো এমসিকিউতে হয়ে থাকে, সেখানে এই টপিকটা থেকে বা এই ক্যাটাগরি থেকে প্রশ্ন হয়ে থাকে। লম্ব অভিক্ষেপ কিভাবে বের করে, খুবই ইজি। এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে বি কস থেটা। দ্যাট মিনস বলা যায় যে যার অভিক্ষেপ তার কস থেটা। ওকে, এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, লম্ব অভিক্ষেপ এটা হইতেছে একটা স্কেলার রাশি। এরপরে আসো উপাংশ নির্ণয়। উপাংশ নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। উপাংশ নির্ণয়, ভেক্টরের উপাংশ যদি আমি খুব ভালো মতো বুঝি, তাহলে শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টার না, এরপরে যেসব চ্যাপ্টার আমরা করব, নিউটনিয়ান মেকানিক্স বলো, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার বা কাজ ক্ষমতা শক্তি বলো, বা অন্যান্য চ্যাপ্টার বলো, সেই চ্যাপ্টারগুলোর ম্যাথ করাও কি আমার অনেক সহজ হয়ে যাবে। সো উপাংশের কনসেপ্টটা আমার জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তো
অভিক্ষেপ আর উপাংশের মধ্যে একটা পার্থক্য আছে, খেয়াল করে দেখবা। অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। উপাংশের দিক আছে, অভিক্ষেপের কোনো দিক নাই, বাট ভ্যালু কিন্তু সেম। অভিক্ষেপ এবং উপাংশের ভ্যালু সেম হয়, বাট উপাংশ হচ্ছে স্কেলার রাশি, উপাংশের একটা দিক থাকবে বাট অভিক্ষেপের কোনো দিক থাকবে না। তো যাই হোক, এগুলো খুবই বেসিক আলোচনা। অ্যান্ড এরপরে আছে ভেক্টরের ডট গুণ থেকে কৃতকাজ। যেমন কৃতকাজের চ্যাপ্টার বা কাজের চ্যাপ্টারটা যদি তুমি পড়ো, কাজ ক্ষমতা শক্তি, তো সেইখান থেকে দেখতে পারবা যে কৃতকাজ একটা স্কেলার রাশি এবং কৃতকাজ বা কাজ কিভাবে আমরা বের করতে পারি। কাজের ফর্মুলাটা হইতেছে, আমি যদি এখানে লিখে দেই, খেয়াল করো, এখানে যদি আমি লিখে দেই W ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা, এফ এস কস থেটা। ওকে, তার মানে আমি বলতে পারি বল এবং সরণের ডট গুণফল, অর্থাৎ এফ ডট এস, ভেক্টর এফ ডট ভেক্টর এস, এটাই হইতেছে আমার কি কৃতকাজ। তাহলে কৃতকাজ একটা স্কেলার রাশি, এটা হচ্ছে বল এবং সরণের ডট গুণফল। এই কারণে এই কৃতকাজ ভেক্টরের ডট গুণনের মধ্যেই কিন্তু পড়ে। ওকে, এবং কৃতকাজ থেকেও প্রশ্ন আসে, অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে। এরপরে দেখো ভেক্টরের ক্রস গুণন টাইপ 8। এই ক্রস গুণনের মধ্যে কি কি আছে? ক্রস গুণনের আরেক নাম হচ্ছে ভেক্টর গুণন। কেন? কারণ দুইটা ভেক্টরকে যদি তুমি ক্রস গুণ করো, সেক্ষেত্রে যে গুণফলটা পাবা সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, এই কারণে আমরা ভেক্টর গুণ ক্রস গুণফলকে ভেক্টর গুণফলও বলে থাকি। তো কিভাবে বের করে? খুব ইজি, নির্ণায়কের পদ্ধতিতে, মানে নির্ণায়ক যেভাবে নির্ণয় করে সেভাবে বের করতে পারি। আর একটা ভাবে বের করতে পারি, কোণ জানা থাকলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এ বি সাইন থেটা। যেহেতু আমরা বলছি কি একটা ভেক্টর রাশি, ক্রস গুণফল একটা ভেক্টর রাশি হবে, তাহলে একটা দিক দিয়ে দিতে হবে, এই যে একটা দিক দিয়ে দিব। ওকে, তো এখন আসো এই ভেক্টর গুণফল, এটা হচ্ছে খুবই বেসিক। এরপরে লম্বা একক ভেক্টর, আমরা কিন্তু আগেই বলেছিলাম একক ভেক্টরটা আমার পরীক্ষার জন্য খুব মানে যথেষ্ট ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার সিকিউ এখান থেকে হয়। তখন আমরা বলেছিলাম সমান্তরাল একক ভেক্টর বা একক ভেক্টর নিয়ে। একক ভেক্টর যা, সমান্তরাল একক ভেক্টর সেম জিনিস। বাট লম্বা একক ভেক্টর কি? লম্বা একক ভেক্টর, দুইটা ভেক্টর তোমাকে দেয়া থাকবে। সাপোজ এ আর বি ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেয়া থাকলে ওই দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করতে হবে। কিভাবে বের করব? এ আর বি এই দুইটাকে যদি তুমি ক্রস গুণ করো বা ভেক্টর গুণ করো, সেক্ষেত্রে কি তুমি আরেকটা ভেক্টর পাচ্ছ না? সেই ভেক্টরটাকে যদি আমরা বলি সি ভেক্টর, সেই ভেক্টরটাকে যদি আমরা বলি সি ভেক্টর, তাহলে এই সি ভেক্টরটাই কি হবে? এ এবং বি এর লম্ব একক ভেক্টর। তার মানে এ আর বি যেই সমতলে থাকবে, সি ভেক্টরটা ওই সমতলের সাথে লম্বভাবে থাকবে। যদি বলি আমার এই স্ক্রিনটা হচ্ছে একটা সমতল এবং স্ক্রিনের উপরেই কোনো একটা ভেক্টর আছে এ আর বি, যদি এরকম হয় যে কোনো একটা ভেক্টর এ আর ভেক্টর বি এইভাবে আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হইতেছে বি ভেক্টর, এই দুইটা ভেক্টরই কি এই আমার স্ক্রিনের উপরে আছে, তার মানে এই সমতলে আছে, তাহলে এদের ডট গুণফল কি হবে? ডট গুণফল হবে এই যে আমার যে পেনটা আছে হাতে, এই যে এই পেনটা হবে সি ভেক্টর, অর্থাৎ এ এবং বি যে সমতলে আছে তার সাথে লম্ব। দেখতে পাচ্ছ? আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যাই হোক, আমরা কনসেপ্ট নিয়ে ডিটেলস আলোচনা করছি না, জাস্ট টাইপগুলো নিয়ে ধারণা দিচ্ছি, এই কারণে আমরা খুব ডিটেলসে যাচ্ছি না। যাই হোক, তারপরও কিছু কিছু টাইপের কিছুটা ডিটেলসে আমার বলা হচ্ছে। খেয়াল করে দেখো, এরপরে আসছে ক্যাটাগরি 3, ভেক্টর দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণফল 0 হবে। এবং এই জিনিসটাও আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য, ডিইউ অ্যাডমিশনের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ডিইউ অ্যাডমিশনের জন্য এই টপিকটা আমার খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ভেক্টরের ক্রস গুণফলের ক্যাটাগরি 4, ক্ষেত্রফল নির্ণয়। তো খেয়াল করে দেখো, তোমরা যদি এই চ্যাপ্টারটা পড়ে থাকো, একটু হলেও পড়ে থাকো, তাহলে তোমরা জানবা যে দুইটা ভেক্টর দ্বারা যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুকে বোঝায়, অথবা সামান্তরিকের দুই বাহুকে বোঝায়, অথবা সামান্তরিকের দুই কর্ণকে রিপ্রেজেন্ট করে দুইটা ভেক্টর দ্বারা, সেক্ষেত্রে আমরা ওই সামান্তরিক বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ডিরেক্ট ফর্মুলা দিয়ে। ওকে, তো এই যে ক্ষেত্রফল নির্ণয়, এটাও কিন্তু ভেক্টরের ক্রস গুণনের অন্তর্গত এবং এই ক্ষেত্রফল থেকে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, এটাকেও আমরা ডাবল স্টার দিতে পারি। আমার বোর্ড পরীক্ষার সিকিউর জন্য ক্ষেত্রফল নির্ণয় টপিকটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট।
এরপরে দেখো তিনটি ভেক্টর সমতলীয় কিনা যাচাইকরণ। তো তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত আছে, শর্ত হইতেছে সাপোজ একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টরের সাথে ডট গুণের সাথে বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণের, দুইটা ভেক্টর বি আর সি, এই দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে এ ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ভেক্টর তিনটা সমতলীয়। ওকে, তো এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে। তো যখন আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব ডিটেলসে তখন হয়তো আমরা ব্যাখ্যাটা করে দিব, খুব মজার একটা ব্যাখ্যা আছে। তো যাই হোক, এই টপিকটাও আমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা আমরা শিখে রাখবো। ওকে, খুবই মজার জিনিস, এটা শিখে রাখবো। একইভাবে ঘনবস্তুর আয়তন নির্ণয়, ঘনবস্তুর আয়তন কিভাবে নির্ণয় করা হয়, এই যে দেখো এইটুকু এইটুকু হচ্ছে ঘনবস্তুর আয়তন নির্ণয়ের ফর্মুলা। ওকে, যে কোনো ঘনবস্তুর তিনটা ধার থাকবে, তিনটা ধার, তো ওই তিনটা ধার এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দ্বারা প্রকাশ করা হলে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে আরেকটা ভেক্টরের ডট গুণফল। ওকে, এই ঘনবস্তুর আয়তন, এটাও পরীক্ষা এর আগে খুব একটা আসে নাই, বোর্ড পরীক্ষায় তো আসে নাই, অ্যাডমিশন টেস্টের জন্য বলতে পারো এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং এটাও আমরা কি করব, শিখে রাখবো। এরপরে টাইপ 9 কি বলা হয়েছে, দুইটা ভেক্টরের লব্ধি। তো দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করা যায়, দুইটা ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করা যায়, সাধারণ সূত্র দিয়ে বের করা যায়, ত্রিভুজ সূত্র দিয়ে বের করা যায়, বহুভুজ সূত্র দিয়ে বের করা যায়, আবার লম্বাংশ উপপাদ্য দিয়েও বের করা যায়, 5 ভাবে বের করা যায়। তো দুইটা ভেক্টরের লব্ধি, এই সামান্তরিক সূত্রটা আমার জন্য ইম্পর্টেন্ট। দুইটা ভেক্টরের লব্ধি থেকে যে কয়টা পদ্ধতিতে বের করা যায় তার মধ্যে সামান্তরিক সূত্র, এটা আমার জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে এই সূত্রের ইউজ থেকে আমার প্রশ্ন পরীক্ষাতে আসে, এটাকে আমরা স্টার দিয়ে লিখতে পারি। এরপরে দেখো দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি। তো দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করার জন্য আমার লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে, লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে, লম্বাংশ উপপাদ্য। ওকে, এবং এই প্রশ্নগুলো দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, এই প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আমার বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য বা ভর্তি পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরে দেখো টাইপ 11 সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, নদী অ্যান্ড নৌকা সংক্রান্ত। নদী অ্যান্ড নৌকা সংক্রান্ত এই টপিকটা আমার এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলতে পারি 3 স্টার। এবং এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসছে, ভেক্টর চ্যাপ্টার থেকে নদী নৌকা সংক্রান্ত ম্যাথ সবচেয়ে বেশি আসছে। জেনারেলি যেটা আসে সেটা হইতেছে যে কত কোণে নৌকা চালালে সোজাসুজি অপর পারে পৌঁছাবো, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয় 120 ডিগ্রি, নট নেসেসারি যেটা 120 ডিগ্রি হতে হবে, যে কোনো মান হতে পারে, বাট আমাদের ভ্যালুগুলো পরীক্ষায় এমনভাবে দেয় প্রশ্নে যাতে মানটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে 120 আসে। তো যাই হোক, নদী নৌকা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আপেক্ষিক বেগ, এটাও খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এটাকেও আমরা বলতে পারি 3 স্টার হয়তো দেওয়া যাবে না, 2 স্টার আমরা দিতে পারি আপেক্ষিক বেগ। এবং আপেক্ষিক বেগের যেই কনসেপ্টটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসে সেটা হচ্ছে যে বৃষ্টি এবং ছাতা। তো একটা নির্দিষ্ট কোণে বৃষ্টি পড়বে, বৃষ্টি তো অ্যাকচুয়ালি সোজাসুজি পড়ে, বাট একটা সাইকেল বা মোটর সাইকেল বা গাড়ির একটা বেগের কারণে বৃষ্টির একটা আপেক্ষিক বেগ তৈরি হবে, সোজাসুজি পড়বে না, কোনাকুনি পড়বে, তাই না? তো এবং কোনাকুনি পড়লে কত কোণে আমার ছাতা ধরতে হবে, সেই জিনিসটা আমার পরীক্ষায় বেশি এসে থাকে আপেক্ষিক বেগ থেকে। এরপরে হচ্ছে ত্রিভুজ গঠন, এই টপিকটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ভেক্টরের, যে কোনো ত্রিভুজের, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমার ত্রিভুজ গঠন সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করা হয়। যেমন তোমার তিনটা ভেক্টরকে ত্রিভুজের তিনটা বাহু হিসেবে দেখানো হবে, এবং এই কনসেপ্টটা দিয়ে তোমরা কি বের করবা, ত্রিভুজ গঠন করা যাবে কি না। ওকে, এরপরে দেখো অবস্থান ভেক্টর থেকে বেগ এবং ত্বরণ নির্ণয়, এটা আমার বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসে। অবস্থান ভেক্টরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই, এবং বেগকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ, বেগের অন্তরোজ হচ্ছে ত্বরণ। ওকে, বেগকে অন্তরীকরণ করলে, টাইমের রেসপেক্টে অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাই। এখন দেখো ভেক্টর ডিফারেন্সিয়েশন, বা এটাকে বলতে পারি ভেক্টর ক্যালকুলাস, আমরা স্পেসিফিকভাবে বলে দিছি এটা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন যে পার্টটা আছে সেটা তোমাদের বইয়ে আছে। তো ভেক্টর ডিফারেন্সিয়েশন
এই টপিকের মধ্যে আছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, বা বইয়ে যে সিরিয়ালে আছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড লাস্টলি আছে কার্ল। তো এই টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে নাই, একবার মেবি আসছিল গত 5-6 বছরের মধ্যে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না আমার বোর্ড পরীক্ষার জন্য, তারপরও আমার কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, খুব ইজি জিনিস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এবং এখান থেকে প্রশ্ন খুব একটা বেশি আসে না, বাট বেসিকটা আমরা শিখে রাখবো। এরপরে লাস্টলি আছে লন রোলার সম্পর্কিত। লন রোলার, তো লন রোলার ঠেলা সহজ না টানা সহজ? ওকে, তো এই সম্পর্কিত জিনিস আছে এবং এটা আমরা উপাংশ দ্বারা ব্যাখ্যা করতে পারি। উপাংশ যদি বুঝি তাহলে আমরা লন রোলারের প্রবলেমগুলো বুঝবো, সাথে সাথে আরও ঘর্ষণ রিলেটেড কিছু জিনিস আমার বুঝতে হয়। কোনটা সহজ, ঠেলা সহজ হবে নাকি টানা সহজ হবে? অবশ্যই টানা সহজ হবে ঠেলার থেকে। ওকে, সো এটাই ছিল আমাদের এই ভেক্টর নিয়ে কি কি টাইপ আছে এবং কোন টাইপটা আমার সিকিউ এর জন্য বা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কোন টাইপটা আমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমি অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্ব দিব, কোনটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে, কোন টাইপ থেকে ঢাকা ভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন হবে। তো এগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলাম। এতে করে যে জিনিসটা হবে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক টাইপ আমরা জেনে গেছি, ক্যাটাগরিগুলো জেনে গেছি, আমাদের পড়াটাও কি হবে, খুব বেশি সহজ হয়ে যাবে এবং আমাদের মাথায় একটা ধারণা চলে আসবে যে আমরা কোন টপিকে কতটা বেশি গুরুত্ব দিব। আমরা পড়বো সব টপিক, বাট কোনটায় কতটা গুরুত্ব দিব, কোনটায় কতটা সময় দিব, সেটা আমরা আশা করব এই ভিডিও থেকে বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সকলের জন্য শুভকামনা।